আসসালামু আলাইকুম। এনসিপির মাঝে বিশাল ঘটনা ঘটতে যাচ্ছে। এনসিপির মাঝে বিশাল অস্থিরতা দেখা দিয়েছে। এই দলটার অবস্থা হবে মুসলিম লীগের অবস্থা। একসময় মুসলিম লীগের যে অবস্থা ছিল, জাসদের যে অবস্থা ছিল, এই জাসদ, মুসলিম লীগ এবং জাতীয় পার্টির অবস্থা হবে। জাসদ যেভাবে স্বাধীনতার পর সব আওয়ামী লীগের পর সবচেয়ে জনপ্রিয় দল ছিল জাসদ। এই জাসদ কোন্দলে জড়িয়ে, অন্তদ্বন্দ্বে জড়িয়ে জাসদের এক এক নেতা এক এক ভাগে বিভক্ত হয়ে প্রথম জাসদটা অনেক ভাগে বিভক্ত হয়ে গেল। নেতাদের মাঝে কোনো ঐক্য ছিল না, দলের মাঝে অন্তকোন্দল ছিল, যার কারণে জাসদ অনেক ভাগে বিভক্ত হয়ে গেল। শাহজাহান সিরাজের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়ে গেল, আসম আব্দুর রবের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়ে গেল, ইনুর নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়ে গেল, ডাক্তার আরিফের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়ে গেল। এইভাবে জাসদ আজ সাইনবোর্ডে আছে, অস্তিত্ব নেই জাসদের। মুসলিম লীগেও একই অবস্থা হয়েছে। জাতীয় পার্টি তো 10-12টা ভাগে বিভক্ত হয়েছে। মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে, কাজী জাফর আহমেদের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে, ডাক্তার মতিনের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে, আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে, নাজিউর রহমান মঞ্জুর নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে, রৌশন এরশাদের নেতৃত্বে গত নির্বাচনের আগে এক ভাগ বিভক্ত হয়েছে, তার আগে বিদিশা এরশাদের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে। এই গত কয়েক মাস আগে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে এক ভাগ বিভক্ত হয়েছে। যেভাবে জাতীয় পার্টি বিভক্ত হয়ে গেছে বিভিন্ন নেতার মাধ্যমে, দল থেকে বেরিয়ে এক এক নেতা বেরিয়ে এক একটা দল গঠন করছে, ঠিক একই পথে যাত্রা শুরু হয়েছে এনসিপিরও। এই দলটার মাঝে চরম অস্থিরতা বিরাজ করতেছে। এক এক নেতার নেতৃত্বে এক এক গ্রুপ, উপগ্রুপ তৈরি হয়ে গেছে এখনই। কিন্তু এদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। সবার আলোচনায় ছিল, আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এনসিপি গত 5ই আগস্টের পর। জনগণেরও অনেক সমর্থন ছিল। জনগণ ভাবছে যে আওয়ামী লীগ, বিএনপি যে বস্তা রাজনীতি গত 54 বছর এদেশের মানুষকে উপহার দিয়েছে, এদের নেতৃত্বে হয়তো সুন্দর একটা রাজনীতি আসবে, আমাদের দেশে একটা পরিবর্তন আসবে, ভালো পরিবর্তন আসবে রাজনীতিতে, যেখানে অপশাসন, দুঃশাসন থাকবে না, যেখানে ঘুষ, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজি এগুলি থাকবে না, সমাজে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, মানুষ সমাজে শান্তিতে বসবাস করতে পারবে, রাষ্ট্রের উন্নয়ন হবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু এরা এখনই যে অন্তদ্বন্দ্বে জড়িয়ে পড়ছে, তাদের 5ই আগস্টের পর যে জনপ্রিয়তা ছিল সব ধস নামছে। এখন হলো তাদের অনেক, এই সমস্যাটা অনেক প্রকট আকার ধারণ করছে। জোট গঠন নিয়ে শুরু, যে মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টি এবং জাসদের জেএসডি যেটা আছে, আসম আব্দুর রবের, সেটা অ্যাপ বাংলাদেশ সহ রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ 5টা দল নিয়ে যেই জোটটা গঠন করার কথা ছিল, সেটাতে যেতে পারতেছে না ওরা। কারণ হলো তাদের এক এক নেতার গ্রুপের এক এক মত, যে কেউ বলছে যেতে, কেউ বলছে জোটে যেতে না, কেউ বলে জাতীয় পার্টির সাথে, বিএনপির সাথে যেতে, কেউ বলে জামাতের সাথে যেতে, কেউ বলে না একেবারে কোনো জোটেই না, স্বতন্ত্রভাবে। এটাও আছে জোট গঠন নিয়ে, এটা এখন প্রকট আকার ধারণ করছে। তার উপর আছে তাদের এই যে ভাগ বাটোয়ারা নিয়ে, যেগুলো এখন প্রকাশ পাচ্ছে, যে গত 5ই আগস্টের পর থেকে এক এক নেতা এক এক ভাগে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় ওরাও টেন্ডারবাজির সাথে জড়িয়ে পড়ছে। এই যে হান্নান মাসুদ নিয়েছে মঙ্গলা পোর্ট, ওখানে ও লুটেপুটে খাচ্ছে। এই যে আসিফ মাহমুদ, স্থানীয় সরকার উপদেষ্টা, সেখানে তার গ্রুপে যারা আছে তারা নিয়ন্ত্রণ করে, যেসব টেন্ডার হচ্ছে এগুলি গোপনে হচ্ছে এবং এই কাজগুলি তারা নিচ্ছে। তারপরে মাহফুজা আলমের নেতৃত্বে যে গ্রুপটা আছে, তারা এখন ওই মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে যেখানে যেখানে নিয়োগ দেওয়া দরকার, এই যে নিয়োগ বাণিজ্য এগুলি করতেছে, যেখানে টেন্ডার দেওয়া দরকার সেখানে টেন্ডার দিচ্ছে। এই যে 2জনকে টিভি লাইসেন্স দিয়েছে টাকার বিনিময়ে মাহফুজা আলম কয়েক মাস আগে, যেটা নিয়ে ব্যাপক
আলোচনা সমালোচনা হয়েছে। এই যে বিতর্কিত কর্মকাণ্ডের সাথে তারাও জড়াই গেছে। এই যে ভাগ বাটোয়ারার এই হিসাব নিয়ে, পাওয়া না পাওয়ার এই হিসাব নিয়ে এই দলটাও এখন ভাঙ্গনের মুখে জাতীয় পার্টির অবস্থায় চলে যাচ্ছে। এই যে জোট গঠন করতে পারেননি একটা শুধু কারণ, যে এখানে অ্যাপ বাংলাদেশের যারা আছে আলী হাসান জুনায়েদ এবং রাফি সালমান রিফাত, ওরা সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার। ওরা শিবিরের কেন ছিল, এই জন্যই ওরা জোটে যাবে না, শুধু এই কারণ। আরেক গ্রুপ দাবি করতেছে এটা তো কারো কোনো অপরাধ না, শিবির করা তো কোনো অপরাধ না, তাইলে তো আওয়ামী লীগের মতো হয়ে গেল যে শিবির করা অপরাধ, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাদের সাথে বাসা যাবে না, এবং শিবিরকে তো আওয়ামী লীগ জায়েজি করে ফেলছে মেরে ফেলা, এবং ইসলামী রাজনীতি করা কি অপরাধ? ওরা তো অপরাধ হিসেবে এটাকে উপস্থাপন করতেছে। এই যে এই বিতর্কিত কথা বক্তব্যগুলো ওরা দিচ্ছে এবং এই বিতর্কিত কথাবার্তাগুলি বলছে, এগুলো তো সাধারণ মানুষ স্বাভাবিকভাবে নিচ্ছে না। এগুলি সাধারণ মানুষের মাঝে একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তাদের বিরুদ্ধে যাচ্ছে, এটা তাদের পক্ষে যাচ্ছে না। এই প্রতিক্রিয়া যেটা হচ্ছে যে তাহলে কি এরা কি ধর্মীয় রাজনীতির বিপক্ষে? কারণ জামাতে চেয়েছিল তাদেরকে জোটে নিতে, তারা জামাতের সাথে যাবে না, জামাত ধর্মীয় রাজনীতি করে। ধর্মীয় রাজনীতি কোনো অপরাধ নাকি? এটা দিয়ে তো তারা উপস্থাপন করতেছে যে তারা আওয়ামী লীগ বিএনপির মতোই একটা দল, গতানুগতিক, যে এরা ধর্মীয় রাজনীতি পছন্দ করে না। যদি ধর্মীয় রাজনীতির ধারে কাছেও যায় তাহলে এদের দেশে বদনাম হবে, বিদেশে বদনাম হবে। আর তুমি বাংলাদেশের রাজনীতি করো, বাংলাদেশের মানুষ পছন্দ করে কি তুমি সেটাকে প্রাধান্য দাও, তাহলে এই দেশের রাজনীতিতে টিকে থাকতে পারবা? তোমাকে ভোট দিবে বাংলাদেশের জনগণ, তোমাকে ইউরোপ আমেরিকা থেকে এসে আমেরিকানরা ভোট দিবে না, ওই শ্বেতাঙ্গরা এসে ভোট দিবে না, তোমাকে দিবে এই দেশের মানুষ ভোট দিবে। এই দেশের মানুষের চাওয়া পাওয়া কি তুমি সেটাকে গুরুত্ব দাও। এদেশের মানুষ ধর্মীয় রাজনীতিকে খুব পছন্দ করে। আমি নামাজ না পড়তে পারি একদিনে, 5 ওয়াক্ত নামাজের হয়তো একবেলা পড়লাম, তার অর্থ এটা নয় যে ধর্মের প্রতি আমার কোনো অনুরাগ নেই, ধর্মের প্রতি আমার কোনো প্রেম ভালোবাসা নেই। মানুষ ধর্মকে খুব ভালোবাসে আমাদের দেশে। এই যে আবুল সরকার বিতর্কিত যেই আল্লাহকে নিয়ে যেই বক্তব্য দিয়েছেন, সেটা নিয়ে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়ছে যে এক সপ্তাহে একবার গিয়া নামাজ পড়ে, যে ওই সপ্তাহে শুধু জুমার নামাজটা পড়ে সেও রাস্তায় গিয়ে প্রতিবাদ করছে, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন সেও রাস্তায় গিয়ে নামাজ পড়ছে। আমাদের দেশের মানুষ ধর্ম অনুরাগী। আমলে একটু সমস্যা থাকতে পারে, কিন্তু ধর্মের প্রতি ভালোবাসা এটাতে কমতি নেই মানুষের। তোমরা যে বিতর্কিত কথাবার্তাগুলো বলতেছ যে জামাতকে জোটে নেওয়া যাবে না, জামাত ধর্মীয় রাজনীতি করে, তাহলে এটার প্রভাব তোমাদের উপর পড়বে, এটা খারাপ প্রভাব পড়বে। এই যে কথাগুলো, এগুলি তো খুবই বিতর্কিত কথাবার্তা, এগুলি তো খুবই বিতর্কিত মানসিকতা। এই দলটা অস্তিত্ব বিলীন হয়ে যাবে, যে সম্ভাবনা ছিল তাদের এই বিতর্কিত কাজের জন্য, বিতর্কিত কথাবার্তার জন্য, এই যে দল উপদলে বিভক্তির জন্য এই দলটা আগামী নির্বাচনে গোহারা হারবে। আগামী নির্বাচনে একটা আসন তো পাবেই না, ওদের জামানতেই থাকবে না, একটা আসনে ওদের জামানত থাকবে না, জামানত বিলুপ্ত হয়ে যাবে, ওরা জামানতেই রক্ষা করতে পারবে না। কারণ হলো তাদের এই ভুলগুলির জন্য, যে ভুলগুলির জন্য আওয়ামী লীগের পতন হয়েছে, যে ভুলগুলির জন্য বিএনপির আজকে খুবই খারাপ অবস্থা রাজনীতির মাঠে। বিএনপি এখন জনপ্রিয়তার ধস, ইতিহাসের রেকর্ড। মানুষের মাঝে সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের বর্তমানে বিএনপি, তারপরে এনসিপি। সবচেয়ে জনপ্রিয় দল জামাত, কারণ তারা সুন্দর রাজনীতি করছে, তারা মানুষকে বুঝাইতে পারছে আগামী রাজনীতি, তারা যদি তাদেরকে মানুষ সুযোগ দেয় তাহলে তারা আগামী রাজনীতি করবে, খুব সুন্দর রাজনীতি করবে। সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা থাকবে না, অনিয়ম থাকবে না, ঘুষ দুর্নীতি এগুলি থাকবে না, সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলি তারা করবে না। তারা এগুলো মানুষকে বুঝাতে পেরেছে এবং মানুষও বিশ্বাস করছে। গত 16 মাসে তাদের কোনো বিতর্কিত কর্মকাণ্ড নেই, কোনো বক্তব্য নেই, কাজ নেই। ওরা ওদের দল যেমন নিয়ন্ত্রণ করতে পারছে, মানুষের সাথে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে, মানুষও তাদেরকে গ্রহণ করছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।